মানুষের হাতের আঙ্গুলের যে কোনো একটি আঙ্গুল সংযুক্ত অবস্থায় আছে, এটি ডিসকন্টিনিউয়াসের মেরিস্টেমেরিক ভেরিয়েশনের একটি এক্সাম্পল। মানুষের হাতে ও পায়ে আঙ্গুলের সংখ্যা 5টির অধিক থাকলে তাকে পলিডেকটাইলি বলা হয়। মানুষের পপুলেশনে একাধিক উচ্চতা সম্পন্ন ব্যক্তি তৈরি হয়, কিন্তু 170 সেন্টিমিটার হলো গড় মান। প্রত্যেক দিন ব্যায়াম ও এক্সারসাইজের দ্বারা শরীরের সুগঠিত করা যায়, এটা পরিবেশগত প্রভাবের ফলে প্রকরণ। চলো আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করি। আচ্ছা, আমার এই ক্লাসটা আমি তোমাদের বইয়ে দেখবে ভেরিয়েশনের উপর অনেক কিছু কিন্তু বলা আছে, তো আমরা সেটা নিয়েই আমি আজকে বলবো যে ভেরিয়েশন কাকে বলে। আগের ক্লাসে আমি কিন্তু এটা ক্লিয়ার করেছি। তো ভেরিয়েশন কাকে বলে এবং ভেরিয়েশন কিভাবে গঠিত হয় বা সংগঠিত হয়, ক্রসিং ওভার, পরিবেশগত প্রভাব এবং তার সঙ্গে মিউটেশন, এদের দ্বারাই কিন্তু মূলত কি হয় না ভেরিয়েশনের দ্বারা নতুন জীব তৈরি হয়, তাকেই আমরা আসলে প্রকরণ বলি। তার মানে কি, বংশগতির সঙ্গে মিউটেশন এবং প্রকরণ এই টার্ম তিনটে কিন্তু জড়িত। কি, বংশগতি, প্রকরণ আর একটা কি বললাম, মিউটেশন। হ্যাঁ, মিউটেশন, এই টার্মটা কিন্তু জড়িত। তো আমরা আর প্রকরণ বা ভেরিয়েশনের আরও কিছু কত রকমের প্রকরণ হতে পারে এবং প্রকরণের কি গুরুত্ব রয়েছে সেইটা নিয়ে একটু ছোট্ট করে একটা বলে দিচ্ছি। তোমাদের যতটা দরকার বলছি যে প্রকরণ আসলে দু রকমের আসলে হয়। একটি ভাগের নাম কি না সোমাটিক, সোমাটিক মানে ভেরিয়েশন, সোমাটিক ভেরিয়েশন। আর একটা কি জার্মিনাল, জার্মিনাল ভেরিয়েশন, অর্থাৎ দেহকোষের প্রকরণ। আর এটা জনন কোষের প্রকরণ, জনন কোষের প্রকরণ। আর এটাকে আমরা কি বলি, দেহ কোষের প্রকরণ। দেখো, আমাদের দেহকোষের যে পরিবর্তনগুলো সংগঠিত হয় সেগুলো কিন্তু বংশ পরম্পরায় এই সঞ্চারণ মানে ভেরিয়েশনের যে সঞ্চারণ কিন্তু হয় না। গ্যামেট গঠনের দ্বারা যে পরিবর্তনগুলো হয় বা বিভেদগুলো হয় সেটা কিন্তু জনন কোষের মাধ্যমেই বংশানুক্রমে কিন্তু সঞ্চারণ ঘটে। তাহলে আমরা এই সোমাটিকের কিছু এক্সাম্পল আমরা বলবো। এর একটা হচ্ছে পরিবেশের প্রভাব। দ্বিতীয় ভাগে আমরা কি বলবো না, পরিবেশের প্রভাবের পর দ্বিতীয় ভাগে আমরা বলবো যে অঙ্গে ব্যবহার ও অব্যবহার, আর জীবের সচেষ্টতা। ঠিক আছে। আর জনন কোষকে আমরা দুটো মূল ভাগে ভাগ করব। একটাকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েশন, আর একটাকে কি বলবো, কন্টিনিউয়াসের উল্টো দিকে কি বলবো না ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। এবার এর আবার দুটো ভাগ করব, একটা কি সাবস্টেন্সটিভ আর একটা মেরিস্টিক। এরও আমরা দুটো ভাগ করব, একটা একই ভাগ কি সাবস্টেন্সটিভ আর মেরিস্টিক। তাহলে আমরা সহজ করে একটা ভেরিয়েশনকে মূল ভাগে ভাগ করলাম। একটা কি দেহকোষের মিউটেশন মানে প্রকরণ, আর একটা হচ্ছে জনন কোষের প্রকরণ। দেহকোষের প্রকরণগুলো পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার, জীবের সচেষ্টতা, এবং জনন কোষের যেগুলো মেন হচ্ছে একটা মূল অংশ, সেটার নাম কি না, সেটার নাম হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন বা বিচ্ছিন্ন, মানে অবিচ্ছিন্ন, ভাষাটা কি অবিচ্ছিন্ন মিউটেশন।
আর এটাকে বলা হয় বিচ্ছিন্ন মিউটেশন, হ্যাঁ, বা ডিসকন্টিনিউয়াস মিউটেশন। তো এইটা নিয়ে একটু বলে দিই। দেখো, তাহলে একটা জীব, সে ধরো একটা গাছ, সেই গাছটি আম্লিক মৃত্তিকাতে জন্মালে সে কিন্তু কি একটা ফুলের কালার, সে কিন্তু কি করছে, নীল বর্ণের। আবার এই গাছটা কি মাটিতে আম্লিক মাটিতে জন্মালে সে নীল বর্ণ হবে। আবার ক্ষারীয় মাটিতে জন্মালে সে কিন্তু কি হয়ে যাবে না, গোলাপি কালারের। তাহলে আমরা দেখো কি বোঝাতে চেয়েছি বলতো, যে একটা গাছ সে দুটো পরিবেশ পাচ্ছে, একটা আম্লিক মৃত্তিকা আর একটা ক্ষারীয় মৃত্তিকা। তাহলে তার নেচার বা বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হচ্ছে, ভেরিয়েশন হচ্ছে। অর্থাৎ কোনো একটা জীবের ভেরিয়েশনের মূলে তার পরিবেশের একটা প্রভাব কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাকে যদি একটি খ্রিস্টান মিশনারি স্কুলে রেখে দেওয়া হয়, তোমার মধ্যে কথাবার্তা, পড়ানো বা নিজের যে কালচারগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হবে। সেই রকম আর কি ব্যাপারটা, পরিবেশের একটা খুব দরকার। এবার কোনো একটা জীবের মানে এগুলো আসলে আমি বোঝাতে চেয়েছি যে একজন পিতৃত্ব থেকে বংশগতির দ্বারা একটা সন্তানের দেহে কিন্তু এগুলো আসবে না, জনন কোষের মাধ্যমেই তার বৈশিষ্ট্যটা কিন্তু তার ছেলে দিয়ে যাবে এ ধারটা। কিন্তু দেহকোষ মানে তোমার ফ্যামিলিতে কেউই একটি বেশ স্বাস্থ্য সুবল শরীর কারোরই কোনোদিন ছিল না। তার মানে এই নয়, জেনেটিক এই বলে না যে আর ওই ফ্যামিলির কারোরই এরকম সুন্দর সবল সুগঠিত শরীর হবে না। এই যে জীবের সচেষ্টতা, একটা শিশু সে জন্মগ্রহণ করার পর সুন্দর একটা পরিবেশ পাওয়ার ফলে সে কি করেছে না, একটা জিম সেন্টারে প্রত্যেকদিন গিয়ে গিয়ে তার নিজের অঙ্গগুলোকে ব্যবহার করে করে কি করেছে, সে এই সচেষ্ট গুণটি তার দেহে ছিল বলে সে সুন্দর হয়েছে। সেগুলো তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি সে পিতৃত্ব থেকে পেয়েছে না? তাহলে তুমি পড়াশোনায় ভালো কি খারাপ হবে, বা তুমি কতটা সংযতভাবে পড়াশোনা করবে, সেটা তোমার ব্যবহার ও অব্যবহার, তুমি কিভাবে তোমাকে ইউটিলিটি করছো, তুমি কিভাবে তোমাকে ব্যবহার করছো, তার উপর কিন্তু নির্ভর করবে। এগুলো একটা প্রকরণ, এগুলো দ্বারাও প্রকরণ কিন্তু হয়। আচ্ছা, আমরা চলে যাচ্ছি জনন কোষের প্রকরণ। সেটা কি না, আসলে জনন কোষের ভিতরে কন্টিনিউয়াস ও ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন আছে। ম্যান্ডেল যে মানে দু জোড়া বা এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের উপর কিভাবে পরের জেনারেশনে বৈশিষ্ট্য যায় এ নিয়ে কিন্তু আলোচনা করেছে। ধরো মানুষের উচ্চতা অনেক রকম ক্যারেক্টার নিয়ে হয়, তার ফলে ম্যান্ডেল কিন্তু এদের ব্যাখ্যা দিতে পারেননি। আমরা পরে সেগুলো নিয়ে আসবো। তাহলে আমরা এই মানে জনন কোষের উপর আমরা যে মূল ভাগ কন্টিনিউয়াস, তার উপর আমরা কথা বলছি। কি কন্টিনিউয়াস আর জনন কোষের যে মিউটেশন, এই কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস, সেটা জিনিসটা কি দেখো, কিছু মিউটেশন মানে কিছু পরিবর্তন একটা নতুন শিশু বা পরের জেনারেশনের মধ্যে যাবে কিভাবে, সেটা নির্ভর করবে কিছু চলমানের উপর, চলমান বা কন্টিনিউয়াস। কারণ কি না, চলমান বা কন্টিনিউয়াস মিউটেশনের একটা ধারাবাহিকতা আছে, একটা নির্দিষ্ট নিয়মে তারা কিন্তু মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বৈশিষ্ট্যগুলোর কিন্তু সঞ্চারণ ঘটবে। ধরো আমি সাপোজ বললাম PQR, এই এর একটি স্ট্যান্ড আর একটা PQR, এইভাবে গ্যামেট দয় থাকে। এই জিনটি যার শরীরে থাকবে তার গায়ের রং ধরো সাপোজ ফর্সা হবে। আবার এর উল্টো ছোট পি, ছোট কিউ, ছোট আর এবং ছোট পি কিউ আর, এই রকম যদি কারো শরীরে থাকে তার রং ধরো কালো হবে। ধরো এটা পিতার গুণ, এটা মাতার গুণ। এবার এখান থেকে সে বাবার কাছ থেকে ধরো পি কিউ আর জিন পেল, আর এখান থেকে পেল ছোট পি ছোট কিউ আর। তাহলে কিন্তু এক্ষেত্রে এটা ফর্সার গুণ, এটা কালোর গুণ। কালোর উপর ফর্সা যদি প্রকট হয়, তাহলে ছেলেটি কি গুণ হবে না, মানে ফর্সা গুণ হবে।
কিন্তু আমি যদি বলি এটা দুটো, আমি উল্টো কথা বললাম, যে এখানে এই রকম যদি হয় ছোট আর, ছোট আর এখানে বড় আর, তাহলে তার দেহে কিরকম হবে, সেক্ষেত্রে কিন্তু মেন্ডেলিজম ব্যাখ্যা করতে পারেননি। তাহলে বৈশিষ্ট্যগুলো কিভাবে পরের জেনারেশনে গিয়ে মানে নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে, চলমান কিন্তু ধারাবাহিকতা রাখে। ধরো একটা একটা লোক সংখ্যা, এই ধারা আমি লোক সংখ্যা লিখলাম, এটা ওয়াই অক্ষ, তো লোক সংখ্যা, আর এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষে আমরা উচ্চতা কি লিখলাম, উচ্চতা। তাহলে এখানে আমি ধরো 170 সেন্টিমিটার, এখানে 180 বা 75, 175 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, হ্যাঁ, এখানে 60 বা 150 এইভাবে রাখলাম। তাহলে কাপটা কিন্তু এইভাবে কিন্তু হবে। অর্থাৎ অর্থাৎ দেখা যায় যে একটি পপুলেশনে কি না, এই যে মানে গড় মান 170 সেন্টিমিটার হাইট বেশি লোক পাওয়া যাবে। তার মানে এটা একটা ঘণ্টাকৃতি ছবি কিন্তু প্রদর্শিত করছে। অর্থাৎ কন্টিনিউয়াস ভেরিয়েশনের একটা ধারাবাহিকতা থাকবে, তারা একটা নির্দিষ্ট নিয়মে মোটামুটি সকলের মধ্যে সঞ্চারণ ঘটবে, সেটাকে আমরা আসলে কন্টিনিউয়াস ভেরিয়েশন বলি। এটা কাউন্টেবল, এটাকে পরিমাপ করা যায়, এটা গোনা যায় যে কত কি রকম ভ্যারাইটির পরিবর্তন ঘটলো, তার কিন্তু জেনেটিক ব্যাখ্যা দেওয়া যায় বা সেটা করা যায়। হ্যাঁ, পলিজেনিক ইনহেরিটেন্স এগুলো কিন্তু করা যায়। কিন্তু এর আমরা একটু সাবস্টেন্সটিভ কথাটার মানে হচ্ছে আকৃতিগত পরিবর্তন। কি আকৃতিগত পরিবর্তন, আর এটা সংখ্যাগত পরিবর্তন। কি সংখ্যাগত পরিবর্তন। তাহলে সাবস্টেন্সটিভ কথাটার মানে কি দাঁড়ালো না, সাবস্টেন্সটিভ কথাটার মানে যে পিতামাতার সঙ্গে তার পরের জেনারেশনের আকার, বর্ণ, গঠন, দেহাকৃতি, বুদ্ধি প্রভৃতির পরিবর্তনকে আমরা কি বলছি না, তার বাবা মা থেকে তার আকৃতিগত পরিবর্তন ঘটেছে। কিন্তু সংখ্যাগত পরিবর্তন বলতে কি না, ধরো একটা মটরশুঁটি, হ্যাঁ কি বললাম, একটা মটরশুঁটি, তার যে এই মটরশুঁটিতে কটি মটরের দানা আছে তার মানে গোনা আর কি, কোনোটাতে 9টা, কোনোটাতে 6টা, কোনোটাতে 5টা। এই এখানে কি এই পরিবর্তনটা, তাহলে পিতার মানে তার পরে আগের গাছগুলোতে সবে হয়তো 6টি 5টি করে ছিল, পরে দেখা গেল এই অংশে 10টি 7টি পাওয়া যাচ্ছে, যে ভেরিয়েশন। কিন্তু এটা সংখ্যাগত পরিবর্তন, মানে এটাকে আমরা বলি মেরিস্টিমেরিক কন্টিনিউয়াস ভেরিয়েশন। আবার আমরা একটা ধান গাছের যে শীষে কতগুলো ধানের দানা রয়েছে, সেটা পিতৃত্ব থেকে পরের জেনারেশনে আলাদা, এটা কি সংখ্যাগত পরিবর্তন। একটা ডিম, একটা মুরগি ধরো টেবিল বিট মাংসের জন্য, আর ডুয়াল লেইং বিট। তাহলে একটা লেইং বিট সে মানে ডিম দেয়, বছরে সব দিন তো ডিম দেয় না, কতদিন ডিম দিতে পারে, সেটাকে সেই পরিবর্তনকে যে আগের মুরগিটা যে পরিমাণ ডিম দিত তার থেকে বেশি বা কম কি সংখ্যা, সেই পরিবর্তনটাকে আমরা কি বলছি, সংখ্যাগত পরিবর্তন। কিন্তু ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলি যে এটা যেমন কাউন্টেবল, এটা কিন্তু গোনা যায় না, এগুলো আকস্মিক, একবারে হঠাৎ হঠাৎ করে ঘটবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কন্টিনিউয়াস ভেরিয়েশনের জন্য কিন্তু ক্রসিং ওভার দায়ী, মিওসিস কোষ বিভাজন দায়ী, একটা নির্দিষ্ট নিয়মে নতুন নতুন পরিবর্তনগুলো আসবে পিতামাতার থেকে। কিন্তু ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের জন্য কে দায়ী, মিউটেশন, অর্থাৎ হঠাৎ করে ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন ঘটবে। দেখো ডারউইনের পরে যে সমস্ত বিজ্ঞানীরা এইসব নিয়ে কাজ করেছে, তারা কিন্তু ডিসকন্টিনিউয়াস মিউটেশনকে গুরুত্ব দিয়েছে। ধরো আমার শরীরে জিন, ভালো জিন আছে, নামটি ফটো অঙ্কোজিন, কিন্তু কোনো কারণে হঠাৎ করে অঙ্কোজিনে রূপান্তরিত হলো, তার মানে আমার শরীরে ক্যান্সার হয়ে যাবে।
তার মানে কি এটাকে আমরা কি হঠাৎ কোনো পরিবর্তন, সেটা কি মিউটেশনের দ্বারাই সম্ভব, সেটাকেই আসলে পরিমাপ করা যায় না ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। ছিল ফটো অঙ্কোজিন, হলো অঙ্কোজিন, কিসের দ্বারা? না মিউটেশনে, হঠাৎ করে। তাহলে এটা তার পিতৃত্ব থেকে আসেনি, সেটা মিউটেশনের দ্বারা হঠাৎ করে তার দেহে সঞ্চারণ ঘটে, এই রোগটা তার হয়ে গেল। তাহলে এটা কি ডিসকন্টিনিউয়াস। এবার ডিসকন্টিনিউয়াসের দুটো ভাগ, একই কথা, আকৃতিগত এবং কি না সংখ্যাগত। ধরো একটা একটা গরু, প্রত্যেকেরই শিং আছে, কিন্তু হঠাৎ করে একটা গরু তৈরি হলো, তার শিং নেই। একটা হরিণ, তার মূল অংশ তার শিং, কিন্তু আবার একটা হরিণ তৈরি হলো, তার শিং নেই। আবার তোমরা দেখো একটা গাছের ফুলের দুটো তিনটে কালার হয়, কিন্তু একই ফুলের আবার অনেকগুলো কালার হয়। এগুলো কি মানে মিউটেশনের দ্বারা একটা ডিসকন্টিনিউয়াস মানে ভেরিয়েশনেরই দৃষ্টান্ত। কিন্তু সেই দৃষ্টান্তগুলো কার? না আকৃতিগত। আর সংখ্যার কথা কি বলবো, ধরো আমাদের হাতের আঙুল কটা আছে? 5টা। কোনো ক্ষেত্রে অনেক জনে তোমরা দেখবে মানে 6টা আঙুল আছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি? 6টা পলিডেকটাইলি কথাটা মানে হাতে 5টা আঙুলের জায়গায় 6টা, কাউন্ট, সংখ্যা। আঙুল হওয়ার কথা 5টা, হলো 6টা। এই যে ভেরিয়েবল, এই ইজিক্যাল টু ভেরিয়েশন, তো সেটাকে আমরা ডিসকন্টিনিউয়াস, হঠাৎ করে হয়েছে পলিডেকটাইলি, কারণ তার জেনারেশনে নেই, কিন্তু তার দেহে প্রথম 6টা আঙুল হয়ে গেল। আবার আঙুলগুলোর কোনো একটা আঙুল মানে সংযুক্ত থাকতে পারে, হ্যাঁ, সেটাও একটা এক ধরনের কিন্তু ভেরিয়েশন। সেটাকে আমরা কি বলবো? সিনডিকটাইলি। তখন তার নাম কি হয়ে যাবে? সিনডিকটাইলি। যদি আঙুল সংযুক্ত থাকে তাহলে সিনডিকটাইলি, কটা আঙুলে যোগ আছে। আর পলিডিকটাইলি মানে আঙুলগুলো, এই আঙুলগুলো 5টার জায়গায় 6টা 7টা হওয়া, ইজিক্যাল টু মেরিস্টেমেটিক ডিসকন্টিনিউয়াস। এই হচ্ছে ভেরিয়েশন। তাহলে আমরা ভেরিয়েশনের ব্যাপারটা ভিতরটা পড়লাম। এবার ভেরিয়েশন ইম্পর্টেন্স কি, ভেরিয়েশন গুরুত্বটা কি, ভেরিয়েশনের পড়ে আমরা এতক্ষণ কি বুঝলাম? না আসলে ভেরিয়েশন একটা জীবের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ভেরিয়েশন একটা জীবের কি বললাম? না একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। ভেরিয়েশন অভিব্যক্তির পথকে সুগম করে। ভেরিয়েশন অভিব্যক্তির পথকে সুগম করে। ভেরিয়েশন নতুন জীব সৃষ্টিতে সহায়তা করে। আর ভেরিয়েশন কোনো একটা জীবের শনাক্তকরণেও বিশেষভাবে ব্যবহৃত হয়। আর ভেরিয়েশন কোনো একটা জীবের প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনে সহায়তা করে। ধরো আমি একটা সিম্পল উদাহরণ বলছি, যে একটা শিশু, মানব শিশু জন্মগ্রহণ করলো পৃথিবীতে, তার ওজন 5 কেজি। আবার একটা শিশু জন্মগ্রহণ করলো, তার ওজন ধরো 1500, আর একটা শিশু 3.2 কেজি। তাহলে প্রাকৃতিক নির্বাচনে প্রকৃতি, এই পৃথিবীর যে আবহাওয়া, জলবায়ু, আর্দ্রতা, তাতে কিন্তু সিলেকশন মানে প্রকৃতি বলবে যে 3.2 কেজি ওজনের যে শিশুটি, সে পৃথিবীতে সহজেই অভিযোজিত হয়ে বেঁচে থাকতে পারবে। তো অন্যদের ক্ষেত্রে বাঁচা একটু টাফ, মানে বাঁচতেই পারবে না, পৃথিবীর পরিবেশের সঙ্গে তারা খাপ খাওয়াতে না পেরে মারাও যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা তোমার দেহে কোন ভেরিয়েশনটি এসেছে, তার দ্বারা তুমি কিন্তু সিলেকশন হয়ে প্রকৃতির সঙ্গে খাপ খেয়ে বেঁচে থাকতে পারবে। ধরো তুমি একজন অ্যাজ এ স্টুডেন্ট, তোমার কাজ পড়াশোনা করা, তুমি না পড়ে অন্য কিছু করছো, এজ এ ভেরিয়েশন। আবার অন্য আরেকটা ছেলে ওই টাইমে রাত জেগে সে পড়ছে, এই যে ভেরিয়েশন। তাহলে এই ভেরিয়েশন আসলে নির্ণায়কমূলক ভেরিয়েশন, অর্থাৎ তাকে উন্নত করার ভেরিয়েশন। আর আগের মানে যারা পড়াশোনা করছে না, ঘুরে বেড়াচ্ছে, তারা কি দিশাহীন প্রকরণ। তাহলে এই হচ্ছে প্রকরণের গুরুত্ব। তাহলে প্রকরণের গুরুত্বগুলো একটু তোমরা বুঝবে। তাহলে আসলে আমরা প্রকরণ কয় প্রকারের হয় এক্সাম্পল দিয়ে তার ভাগগুলো দেখালাম এবং প্রকরণের গুরুত্ব নিয়ে বলে দিলাম। এটাই হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাসে আছে।